হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাজপ্রতাপের ঠেক। আজ আপনাদের জন্য বহু প্রতীক্ষিত প্রজেক্ট পাসিং শো সিজন 6 এর অন্তিম খণ্ড সাগর দিঘির পঞ্চমণি। গল্পটি সম্পূর্ণ শোনার পর জানাতে ভুলবেন না যে আপনারা প্রজেক্ট পাসিং শো সিজন 7 চাইছেন কি চাইছেন না। কালোজয়ী লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের চরণে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি রাজপ্রতাপের ঠেকে আজকের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিক ও সাগর দিঘির পঞ্চমণি। কামতাপুর রাজ্যের বহু প্রাচীন দুর্গের গোপন তোষাখানায় দাঁড়িয়ে রয়েছি। এক প্রজন্ম আগে কেদারনাথ চক্রবর্তী এই বাড়িতে এসে যে নীলকান্ত মণি এনাদের দিয়ে গিয়েছিলেন তার উপযুক্ত সত্ত্বাধিকারী মিলল না ঠিকই, তবে আমি যখন ওই মণি বহু প্রতীক্ষার পর স্পর্শ করলাম তখন আশ্চর্যজনকভাবে তা প্রজ্বলিত হয়ে উঠে পুরো তোষাখানাকে একটি বিচিত্র নীল আলোক আভায় ভরিয়ে তুলল। এমন সময় ওই ঘরটিকে কেন্দ্র করে শুনতে পেলাম, ওম হ্রিম ক্রিম সর্বশত্রুস্তম্ভিনী ঘোর কালিকায় ফট। ওম হ্রিম ক্রিম সর্বশত্রুস্তম্ভিনী ঘোর কালিকায় ফট। কৌতূহল বশত সেদিক তাকিয়ে রইলাম কিছুক্ষণ। সময় ও স্থানের জ্ঞান হয়তো হারিয়ে গিয়েছিল আমার। হঠাৎ লক্ষ্য করলাম ঘরের ভেতরে উদ্ভাসিত হয়ে থাকা নীলচে আলোটা তার আলোক পরিধির বলয় খানিকটা করে কমিয়ে আনছে আশ্চর্যভাবে। এ যেন কোনো এক বিরাট মহাশূন্যে দাঁড়িয়ে চোখের সম্মুখে অস্থায়মান দিগন্তের প্রকৃতি দেখছি। ঠিক যেমন সূর্যাস্তের সময় পূর্ব দিকটাকে ঘোলাটে করতে করতে পশ্চিম দিকটা উজ্জ্বলতায় ভরে ওঠে, কিন্তু এইটুকু জাগতিক বর্ণনা এখানে খাটলেও এর বাইরে সেখানে যা ঘটছে তা কোনো মতেই জাগতিক নয়। বললে বিশ্বাস করবে কিনা জানি না, কোনো এক বহির্জাগতিক ক্ষমতা ঘরের সম্পূর্ণ নীলচে আভাটাকে যেন শুঁষে একত্রিত করে ওই মন্ত্রোচ্চারিত সুড়ঙ্গ পথে প্রবেশ করাচ্ছে। সহজাতভাবেই আমার পাও এগিয়ে গেল সেই সুড়ঙ্গের দিকে। আমার সঙ্গে ওই ঘর পর্যন্ত লোকনাথ চক্রবর্তী এসেছিলেন, তবে তার অবস্থা এখন যে একটা জড় পদার্থের মতন তাতে কোনো সন্দেহ নেই। ঘটনার আকস্মিকতায় সে সংজ্ঞা হারিয়েছে। আমি আলোক রেখা ধরে এগিয়ে চললাম গভীরতর সুড়ঙ্গের গর্ভে। ধীরে ধীরে চোখ ও মনটা একটু ধাতস্থ হতে টের পেলুম ওই আলোক গতিরেখা শেষ হয়েছে অনতি দূরের একটি ব্যক্তির পিঠের ওপর। সহজ বর্ণনা দিতে গেলে বলা যায় যে ওই ব্যক্তি যেন দুই কাঁধের সাথে ওই নীল আলোর চাদরটি বেঁধে নিয়ে আমায় পথ দেখিয়ে এগিয়ে চলেছে। তার মুখে চলছে সেই বিরতিহীন মন্ত্রপাঠ। এগিয়ে চলেছি তো এগিয়েই চলেছি মন্ত্রমুগ্ধের মতন। মনের মধ্যে একবারের জন্য ভেসে উঠেছিল যে এই পথের বোধহয় কোনো শেষ নেই, তবে সে চিন্তার উদয় হওয়ার সাথে সাথেই আবার হয়তো মিলিয়ে গিয়েছিল একই রকম ভাবে। হঠাৎ এক সময় সামনের মানুষটি থেমে গেল এবং একই সাথে বন্ধ হলো তার মন্ত্রপাঠ। সময়ের কয়েক ভগ্নাংশের বিরতির পর সে বললে, নেহাত তোমার পরিবারের সাথে আমার একটা অন্তরঙ্গ যোগাযোগ রয়েছে, নইলে প্রতিটা সময় প্রতিটা ক্ষেত্রে এভাবে আবির্ভাব হওয়াটা অনিমন্ত্রিত অতিথির ন্যায় মনে হয়। কেন যে এখানে এসে পড়লে তুমি? হ্যাঁ, এখন জানি না কদ্দূর তোমায় পোহাতে হবে।
আমি কিন্তু ততক্ষণে বেশ বুঝে গিয়েছি মানুষটি কে। তোমরা হয়তো ভাবছো এমন একজন চরিত্রকে চিনতে আমার তো এতক্ষণ লাগার কথা নয়, তবুও কেন এত দেরি হলো আমার, তাই তো? বলি শোনো, যে ঘটনা এতক্ষণ নিজের চর্মচক্ষুর সম্মুখে ঘটে গেল তেমন কিছু তোমাদের সামনে ঘটতে শুরু করলে তোমাদের অবস্থাও তাই হতো। ব্যাপারটা খানিকটা এমন যে গ্রাম বাংলায় প্রচলিত ভুলো ভূতেরা যেমন মানুষকে ঘুমের মধ্যে ভুলিয়ে নিয়ে বহু দূরে নিয়ে যায় তার বাড়ির থেকে, এবং সেই মানুষও বিচার বুদ্ধির জ্ঞান হারিয়ে হাঁটতে শুরু করে তার পিছু পিছু, এটাও ঠিক তেমনই পরিস্থিতি ছিল আমার জন্য। যাই হোক, হয়তো তোমরা বুঝতে পেরেছো এবার। আমি তার কথা শোনার পরেও হয়তো মস্তিষ্ককে তৎক্ষণাৎ প্রস্তুত করে উঠতে পারিনি কোনো রকমের যথোপযুক্ত উত্তর দেওয়ার জন্য। বেশ খানিকক্ষণ বাদে আমি জবাব দিলুম, আপনি এখানে কিভাবে? আমি এখানে কিভাবে তা তো তোমার আমার থেকে ভালো জানবার কথা। আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে ভাই। তোমার জন্য এমন বারংবার ছুটে আসাটা সম্ভব কি? আমার জন্য ছুটে এসেছেন? আমি যে এখানে আছি তার খবর আপনাকে কে দিল? খবর যে পাঠায় আমায় সেই পাঠিয়েছে। তাছাড়া এর আগেও এখানে আমাকে আসতে হয়েছে অনেকবার, ওই মণি পাহারা দিতে। তখন জানতাম না সেই ঘুরে ফিরে তুমি এসে এর সঙ্গে জড়িয়ে পড়বে। তিনি বলেছিলেন যদিও কেউ না পারলে অবশেষে একজন আছে যাকে এই কাজ শেষ করতেই হবে। এই তিনিটা কে? কে বলেছে আপনাকে আমার কথা? তুমি আর দ্বন্দ্বে রাখবো না। তুমি এক কাজ করো, এখানের থেকে সোজা চলে যাবে সাগর দিঘির পারে নাটাবাড়ি নামের গ্রামে। গ্রামটা ছোট, কয়েক ঘর মানুষের বসবাস। ওখানেই প্রমোদ বেদে নামের একজন আছে। গরিব মানুষ, সাপ খেলা দেখিয়ে তার সংসার চলে। তার দাদু হারান ওঝা ছিলেন ভগবান তুল্য একজন মানুষ। ওই মানুষটির কাছেই বেশ কিছুদিন আশ্রয় নিয়েছিলেন তোমার ছোট ঠাকুরদা কেদারনাথ চক্রবর্তী। তোমার মতোই একজন উদার মনের উন্নত পর্যায়ের তন্ত্র সাধক ছিলেন তিনি। তবে হ্যাঁ, তোমার কপাল যতটা খারাপ তার থেকেও নিষ্ঠুর কিছু নিয়তি তার জন্য লিখে রেখেছিলেন অদৃষ্ট। এই মনের সদ্ব্যবহার যখন তোমার দ্বারাই সম্ভব, তখন তোমাকেই বাকিটা করতে হবে। আমার হাতেও ওই নীলকান্ত পাথর প্রাণ পায়নি। এর আগেও আমি বহুবার ওই পাথর স্পর্শ করেছি এই তোষাখানায় এসে। আপনি কেন আসতেন এখানে? ওই যে বললাম, পাহারা দিতে। এটি পাহারা দেওয়ার জন্য আপনাকেই কেন আসতে হবে? তা আমি জানি না তারানাথ। তোমাকেও যেমন অদৃষ্ট ঘুরিয়ে নিয়ে চলেছে, আমাকেও সেই রকমই একজনের নির্দেশ মেনে চলতেই হয়। যদি এখন আবার জিজ্ঞেস করো যে কার কথা শুনে চলতে হয়, তাহলে আমি বলতে পারবো না। আমি চললাম। যদি আমাকে নিজের মনে করো তবে আমি যা বললাম সেটাই করবার চেষ্টা করো। এখন আসি ভাই। তার কথা শেষ হতেই উজ্জ্বল আলোক আভার রেণুগুলি ধপ করে নিভে গিয়ে তা মিশে গেল মিশমিশে কালো সীমাহীন অন্ধকারে। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফেলে আসা পথের দিকে চাইলুম। খেয়াল হলো ওই তোষাখানায় একটা মশাল রয়েছে, যেটির সাহায্যে আমরা ওই ঘর পর্যন্ত এসেছিলাম। সেই মশালের মৃদু হলদে আভা ঘর ও গুহামুখের সংযোগস্থলকে ঈষৎ দুলীয়মান আলোক তরঙ্গ দিয়ে আমায় যেন ইঙ্গিত করছে সেদিকে ফিরে গিয়ে তাকেও আমার সঙ্গী বানাতে। আমি তাই করলুম। তোষাখানার থেকে মশাল তুলে নিয়ে বেরিয়ে পড়লাম মুক্ত পথ ধরে। লোকনাথ চক্রবর্তী অজ্ঞান হয়ে রয়েছে ইট সুরকির চূড়ার উপরে পড়ে। মনে মনে ভাবলাম, আজ না হয় কাল কেউ না কেউ নিশ্চয়ই এই তোষাখানা পর্যন্ত পৌঁছবে, যেহেতু সমস্ত দরজা খোলা রেখে আমরা এখানে পৌঁছেছি। কেউ আসুক আর না আসুক, মোহনলাল তো আসবেই। যাই হোক, শুরু হলো আমার আর এক অজ্ঞাত যাত্রা অমর জীবনের কথা অনুযায়ী। সে বলেছে ওই ভূগর্ভস্থ পথ কোনো এক সাগর দিঘির পাড়ে গিয়ে উঠবে, আর সেই দিঘি সংলগ্ন গ্রাম নাটাবাড়িতে আমাকে পৌঁছতে হবে। চলার গতি বাড়িয়ে দিলাম খানিকটা।
আশ্চর্য বিষয় হলো একটা মানুষের পক্ষে তো এতগুলো সুড়ঙ্গ পথ তৈরি করে ওই তোষাখানায় যাওয়া সম্ভব নয়। তাহলে কি এই কাজ রঘুনাথ সিংহ করেছিলেন? জয়চরণ বলেছিল কেদারনাথ চক্রবর্তী তাদের বাড়ির থেকে চলে যাবার পর রঘুনাথ সিংহ নাকি মাঝে মাঝেই নিরুদ্দেশ হয়ে যেতেন। সে সময় কি কোনো কারণে এই গুপ্ত পথগুলি তৈরি করেছিলেন তিনি, নাকি সমস্তটাই অমর জীবনের কৃত্তি? বলা যায় না। তার সৃষ্টি, তার আবির্ভাব এতটাই অমানবিক ও অপার্থিব যে কোনো কাজ তার পক্ষে বোধহয় করা সম্ভব। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ছি, তবুও সে রাস্তা ফুরোচ্ছে না। যেমন অকাল শ্রাবণের মতো অমরের আবির্ভাব হয়েছিল, ঠিক তেমন ভাবেই সে নিরুদ্দেশ হয়েছে, নীল আলোক তরঙ্গের সাথে সাথেই। নইলে এতক্ষণ আরো একবার তার দেখা পেতুম। চিন্তার সে সময় আমার কোনো সীমা পরিসীমাই নেই, যে কারণে পায়ের সাথে সাথে মস্তিষ্কও তখন ক্লান্ত। ঠিক করলাম এবার একটু বসে জিরিয়ে নি। চোখের পাতা ভারী হয়ে এসেছে। মশাল ধরে থাকা হাতটা যন্ত্রণায় বিষিয়ে উঠছে মাঝে মাঝে। অবশেষে আর না পেরে সেটিকে মাটিতে গেঁথে দিয়ে তার পাশে আমি সমস্ত শক্তিকে আত্মসমর্পণ করে বসে পড়লুম। না, বেশিক্ষণ জেগে থাকতে পারলাম না। চোখ মোটা মোটা করে কয়েকবার এদিক ওদিক তাকানোর পর আমি ঘুমিয়ে পড়লাম। বেকায়দায় পড়লাম। ঘুম যখন ভাঙল তখন প্রথম প্রথম তো সন্দেহ হলো যে ঘুম আদৌ ভেঙেছে নাকি চোখ বুজেই আছি, কারণ মাটিতে পুঁতে রাখা মশালটা কখন নিভে গেছে তার ঠিক নেই। তাছাড়া ঘুম থেকে ওঠার পর প্রথম প্রথম তো ঠিকই করতে পারছিলাম না যে আমি কোন দিক থেকে এসেছি বা কোন দিকে আমায় যেতে হবে। ঠিক তখনই যে রাস্তায় আমায় যেতে হবে সেদিক থেকে দুটি সবজে চোখ আমার দিকে এগিয়ে আসছে লক্ষ্য করলুম। চক্ষু বিন্দু দুটির উচ্চতা মাটির থেকে ফুট দুয়েক উঁচুতে হবে। ভয় হলো মনে। একই বিপদের শেষ নেই, তার উপরে কি অবশেষে শিয়ালের পেটে যেতে হবে? বুকটা কাঁপতে শুরু করলো আতঙ্কে। কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ানো মাত্রই শুনতে পেলাম একটা গম্ভীর গলার কুকুরের ডাক। এই গুপ্ত সুড়ঙ্গের মধ্যে কুকুর! ভাবনা চিন্তার অবকাশ কাটতে না কাটতেই প্রাণীটি আমার পাশে এসে গভীর শ্বাস ফেলতে শুরু করেছে। মাথা ঘষছে আমার হাতের পাঞ্জায়, যেন কতদিনের পরিচয় আমার তার সাথে। বুঝলাম সে আমার সঙ্গী হতে চায়, এবং শুধু তাই নয়, আমার ফোঁতু আর কাপড়ের কোনা কামড়ে ধরে সে মাঝে মাঝে মৃদু টান দিয়ে বুঝিয়ে দিতে চাইছে আমি যেন তাকে অনুসরণ করি। যেহেতু আমাকে ওই পথে যেতে হবে, তাই আর সময় নষ্ট না করে আবার হাঁটা ধরলাম। কুকুরটি রইল আমার পাশে পাশে। আরো কতক্ষণ এগিয়ে গেলাম জানি না, তবে এক সময় সুড়ঙ্গ পথটি ধীরে ধীরে চড়াইয়ের দিকে উঠছে অনুভব করে বুঝতে পারলাম এবার আমি ওই ভয়ঙ্কর ভূগর্ভস্থ পথের থেকে মুক্তি পেতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যে হলোও তাই। কুকুরটি আমার আগেই ওপরে উঠে গিয়ে অপেক্ষারত অবস্থায় তাকিয়ে রয়েছে নিচের দিকে। অবশেষে যখন উন্মুক্ত পৃথিবীর পরিত্রাণের আলো দেখতে পেলুম, তখন মনটা ভরে উঠল জীবনের স্বাদে। কলকল করে জলের শব্দ বেজে চলেছে পাশেই কোথাও। উঠে আসার পরে দেখলাম একটা বিরাট আয়তনের দিঘির পাশে মাথা ছাড়ানো ঘাস ভরা প্রান্তরে আমি এসে পৌঁছেছি। দিঘিটির চারিদিকে প্রৌঢ় প্রহরীর মতো সতর্ক পাহারা দিয়ে চলেছে গোটা দশেক তালগাছ। আগাছা ও বুনো ঘাসের বাড়বাড়ন্ত এতটাই যে তাদের একটিরও গোড়া দৃষ্টিগোচর হয় না।
বহু দূরে দিঘির এক প্রান্তে বাঁশের তৈরি সিঁড়ি দিয়ে জলে নামছে একজন বৃদ্ধ মতন লোক। আমি তাকে উদ্দেশ্য করেই হাঁটা শুরু করলাম পাড় বরাবর। আনুমানিক শব্দ সীমায় পৌঁছে হাঁক দিলাম, এই যে শুনতে পাচ্ছেন? লোকটি তখন কোমর জলে নেমেছে। আমার ডাক শুনে এদিকে ফিরতে বললাম, বলছিলাম নাটাবাড়ি গ্রামটি কোন দিকে বলতে পারেন? লোকটি হাত উঁচু করে ঠিক তার ডান দিকের ঝোপঝাড়ের উদ্দেশ্যে অঙ্গুলি নির্দেশ করে চেঁচিয়ে বললে, আরে বাবা, ওই তো নাটাবাড়ি গ্রাম, ওই দিক থেকে ঘুরে এপারে এলে দেখতে পাবেন। আমি ওনার কথা অনুযায়ী এগোতে শুরু করলাম। দিঘির পাড়ের থেকে পায়ে হাঁটা সুরকি পথ আছে, সুতরাং এই জায়গায় প্রতিনিয়ত মানুষের আনাগোনা হয়। মনে মনে ভাবলাম, যাতায়াতের পথে মানুষের কি চোখে পড়ে না অত বড় একটা সুড়ঙ্গ পথের মুখ? যা কাজ নেই বাড়তি কৌতূহলে এই ভেবে মনের থেকে বিষয়টাকে মুছেই ফেললাম। যে অস্থায়ী ঘাটে লোকটি স্নান করছিল সে জায়গার সামনে থেকে যখন যাচ্ছি তখন লোকটি আমায় জিজ্ঞেস করল, কোথায় যাবেন নাটাবাড়িতে? কার বাড়ি যাবেন? আমি যাব প্রমোদ বেদের বাড়িতে। আপনি চেনেন? ও, প্রমোদের বাড়ি। ওই তো চটকা গাছের তলায় যে বিচুলি দেওয়া বাড়িটা রয়েছে না, ওই একটু এগিয়ে যান, চোখে পড়বে। কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবেন ওটাই প্রমোদের বাড়ি। আপনিও কি সাপ খেলা দেখান নাকি? আগে না, ধন্যবাদ। আচ্ছা, আমি আসি। লোকটিকে একটু অপ্রতিভ করেই বিদায় নিলাম। খামোখা কি বলতে বলতে নীলকান্ত মণির কথা উল্লেখ করে ফেলি, তার তো কোনো ঠিক নেই। ওনার কথা মতো মিনিট খানেক এগিয়ে গিয়ে উল্লেখিত বড় একটি চটকা গাছের নিচে দুস্থ বাড়িটিকে চোখে পড়ল। দুস্থ বলছি কারণ বাড়িটি সম্পূর্ণ কাঠামো নিয়ে একটুখানি ঝুঁকে রয়েছে বাঁদিকে। আমি পেছনের দিক থেকে হাঁটতে হাঁটতে গিয়ে সামনের উঠোনে পৌঁছালাম এবং পৌঁছাবা মাত্রই দেখলাম এক মাঝ বয়সী ছিমছিমে চেহারা যুবক দরজার কপাটে শেকল লাগাচ্ছে। আমি ডাকলাম, নমস্কার, আমি তারানাথ। আপনি নিশ্চয়ই প্রমোদ? ছেলেটি মাথা ঘুরিয়ে আমায় দেখেই জড়ো হস্তে বারান্দার থেকে নিচে নেমে এলো। একবারের জন্য তার চোখ আমার পেছনে দাঁড়িয়ে থাকা কুকুরটির ওপরেও পড়ল। তারপর সে বলল, হ্যাঁ নমস্কার, আমি প্রমোদ ভূঁইয়া। আপনাকে তো ঠিক... আপনি ঠিক আমাকে চিনবেন না, কারণ এখানে আমি নতুন। তবে আমার ছোট ঠাকুরদা আপনাদের ভিটেতে আগে এসেছিলেন, আমি খবর পেয়েছি। আপনার দাদু নিশ্চয়ই মস্ত বড় ওঝা ছিলেন, নাম হারান ভূঁইয়া। ছেলেটি এবার ভ্রুকুটি করে আমার দিকে চাইল। খানিকক্ষণ আমায় আপাদমস্তক পরীক্ষা করবার পর বলল, আপনার ছোট ঠাকুরদা বলতে আপনি কি কেদারনাথ চক্রবর্তীর কথা বলতে চাইছেন? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আপনি নিশ্চয়ই শুনেছেন তার ব্যাপারে। প্রমোদের পা দুটি যেন একটু কেঁপে উঠল বলে মনে হলো। বুঝলাম আমার আগমনের ব্যাপারটা তার কাছে রূপকথার মতন ঠেকছে। আমার দুই হাত চেপে ধরে সে বললে, আপনি যে সত্যি আসবেন আর ঠাকুরদার কথা যে এভাবে মিলে যেতে পারে কোনোদিনও তা তো ভাবতেই পারিনি ঠাকুরমশাই। এতদিনে তাহলে জগৎপুরের অভিশাপ খুঁজল। জগৎপুর? সে জায়গা কোথায়? কোন অভিশাপের কথা বলছেন? সে জায়গা তো এখানে নয় ঠাকুরমশাই। জগৎপুর উত্তর প্রদেশের এক পাহাড়ি প্রত্যন্ত গ্রাম, যেখানে আমাদেরও বাড়ি ছিল। আমাদের বলতে আমার পূর্বপুরুষদের। আমি তখন অনেক ছোট যে সময়কার এই কাহিনী। ঠাকুরমশাই, আমি ভাবতে পারছি না এমন একটা রূপকথা কোনোদিনও সত্যি হয়ে যাবে। বাকিটা নির্ভর করছে আপনার উপর। কি নির্ভর করছে? কি কাহিনী বলুন তো? আপনি আগে গরিবের ভিটেতে আসুন ঠাকুরমশাই, আমি সবটাই জানি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বলা যাবে না। আমি তার সঙ্গে এগোলাম। ঘরের শেকল নামিয়ে দরজা খুলে প্রথমে মেঝেতে একটা চাঁটাই পেতে দিল সে। তারপর কাঁধের ঝোলাটা নামাতেই তার ভেতর থেকে ফোঁস ফোঁস করে দুবার শব্দ এলো।
বুঝলাম সে কাজে বেরোচ্ছিল সাপ নিয়ে। মাটির কলসি থেকে জল গড়িয়ে নিয়ে একটি তামার ঘটি আমার সামনে নামিয়ে রেখে আসন করে বসল সম্মুখে। তারপর বলতে শুরু করলো এক রোমহর্ষক কাহিনী। আমি আমার মতন করে গুছিয়ে সে বর্ণনা তোমাদের দিচ্ছি। যে সময়ে কোচ রাজ্যের নাটাবাড়ি নামক গ্রামে বসে এই কাহিনী শুনছি, তার থেকেও 1 শতাব্দী আগের ঘটনা তো হবেই। এই কাহিনী আমার ছোট ঠাকুরদা কেদারনাথ চক্রবর্তীর তন্ত্র জীবনের। তবে ভাবিনি সে ঘটনার সঙ্গেও তোমাদের এই তারানাথ চক্রবর্তীর এমনভাবে যোগাযোগ ঘটে যাবে। যাই হোক, বলি শোনো। উত্তরপ্রদেশের পাহাড়ে ঘেরা এক প্রত্যন্ত গ্রাম, যে গ্রামের নাম জগৎপুর। মূলত চাষবাস করাই ছিল সে গ্রামের মানুষের প্রধান জীবিকা। এছাড়াও পার্শ্ববর্তী বড় নগর বেলপুরে গিয়েও গ্রামের কিছু কিছু মানুষ পেটের দায়ে কাজ করত। সে সময় ওই অঞ্চলের রাজা ছিল দীপচরণ নামের এক সহৃদয়বান ব্যক্তি। প্রজাদের দুঃখে কষ্টে তার অন্তর কাঁদত। কিন্তু তোমরা তো জানোই, ভালো মানুষের পিঠ বাঁচাতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। সেজন্যই বণিক শ্রেণীর মানুষদের তকবির করতে গিয়ে শ্রমিক শ্রেণীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা তার পক্ষে সম্ভব হয়ে উঠত না। কিন্তু সেসব না হয় গেল রাজার রাজ্যপাটের ব্যাপার। তবে সেই সময় রাজার সিংহাসন নিয়ে টানাটানি চলছে। পার্শ্ববর্তী রাজ্যের থেকে প্রতিনিয়ত চলছে সীমান্তে অশান্তি। আর ওই রাজ্যের সব থেকে দুর্বল সীমান্ত ছিল এই জগৎপুর গ্রাম, যে জায়গার কথা এর আগেও উল্লেখ করলাম। ওই গ্রামেরই এক বাসিন্দা ছিল এই প্রমোদ ভূঁইয়ার দাদু হারান ওঝা। সেই কারণেই সমস্ত ঘটনা তিনি চোখের সামনে দেখে এই প্রমোদকে বলে গেছেন। যাই হোক, মূল ব্যাপারটা শুরু হয় এক কাল রাত্রির থেকে, যে রাতে বৈদেশিক শক্তির করের তোপ এসে পড়ল জগৎপুর গ্রামের পার্শ্ববর্তী কোনো জায়গায়। গ্রামের মানুষ তটস্থ হয়ে উঠল মুহূর্তেই। সকলে বুঝতে পারল এবার আর প্রাণ বাঁচানো সম্ভব হবে না। তবুও বিনা যুদ্ধেই কি বাসভূমি ত্যাগ করে পালানো যায়? গ্রামের ছেলে, বউ, বৃদ্ধ সকলেই যে যার মতো দাঁ, বটি, কুড়োল নিয়ে একত্রিত হলো। কেবল একজন নিজের কুঁড়ে ঘরের মধ্যেই রইল বাধ্য হয়ে। সে হলো ওই গ্রামের একমাত্র ব্রাহ্মণ পত্নীর স্ত্রী, অর্থাৎ অমল ভট্টাচার্যের বউ। অমলের স্ত্রী তখন 10 মাসের অন্তঃসত্ত্বা। সেও বা কি করে নিজের স্ত্রীকে ছেড়ে মুক্ত মঞ্চের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে? তখন তার এমন অবস্থা যে নিজের প্রাণ বাঁচুক অথবা না বাঁচুক, তার নবাগত সন্তানকে যতক্ষণ সম্ভব সে রক্ষা করবার চেষ্টা করবে। তাই সে জমায়েতের একদম পেছনে গিয়ে নিজের বাড়ির দিকে কান সজাগ রেখে একটা রামদা নিয়ে চক্কর কাটতে থাকলো। ঠিক তখনই ওই গ্রামের মাটিতে প্রতিধ্বনিত হয়ে উঠল রাজা দীপচরণের ঘোড়ার খুঁড়ের শব্দ। সকলে আশান্বিতভাবে চেয়ে দেখল রাজা স্বয়ং যুদ্ধবস্ত্র পরে সেনাপতিকে নিয়ে তাদের গ্রামে এসে পৌঁছেছে। দুর্দশাগ্রস্ত গ্রামবাসীদের সম্মুখে ঘোড়া থামিয়ে তিনি আদেশের সুরে বললেন, তোমাদের বাঁচানো আমার কর্তব্য। তবুও আজ যেভাবে তোমরা একত্রিত হয়েছ তা আমায় অনুপ্রাণিত করেছে। এভাবে সকলের জন্য সকলে পাশে এসে দাঁড়ালে কারোর ক্ষমতা নেই যে আমাদের রাজ্য দখল করে। আজ শুধু নিজেদের জন্য নয়, রাজ্যের জন্য লড়া হোক। পশ্চিম সীমান্তে প্রচুর যোদ্ধা মারা পড়েছে খবর পেয়েছি। সেখানে আক্রমণ চলছে মুহুর্মুহু। আমি নিজে তোমাদের সঙ্গে আছি। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। রাজার শেষের কথাগুলো শুনেই বোঝা গেল যে তিনি আত্মমর্যাদার জায়গা থেকেই কেবল কথাগুলি বললেন। বুক বল সে হারিয়ে ফেলেছে অনেক আগেই। এমন সময় ভূমিকম্পের মতো পায়ের তলায় মাটি থরথর করে কেঁপে উঠতে শুরু করল।
সকলে বুঝতে পারল বিপক্ষ দলের যোদ্ধারা এগিয়ে আসছে সমবেতভাবে। গ্রামবাসীর দল রাজার আগমনে একটু দুর্বল হয়ে পড়েছিল ঠিকই, তবে এই পূর্বাভাস পাওয়ার পর সবাই আবার দলবদ্ধ হয়ে দাঁড়ালো রাজার ঘোড়ার সামনে। এমন সময় পাশের জঙ্গলে ঘেরা পাহাড়ি চড়াই থেকে নেমে আসতে দেখা গেল এক আগন্তুককে। পরনে লেংটি, সারা শরীরে অগরু ও ভস্যের গুঁড়ো। সে গ্রামবাসীদের সামনে এসে এমন ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল যেন তিনিও এই যুদ্ধে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের সমকক্ষ হয়ে। অস্ত্র বলতে একটা গাছের ডাল, দেখতে অনেকটা ত্রিশূলের মতো। প্রমোদের দাদু হাঁড়ান ওঝা ছিলেন একেবারে গ্রামবাসীদের প্রথম সারিতে। তিনি লক্ষ্য করেছিলেন ভবঘুরে আগন্তুকের হাতের ওই ত্রিফলা লাঠিতে 4টি আশ্চর্য পাথর জাতীয় কিছু জ্বলজ্বল করছে। পাথরগুলি পরপর সাজানো ওই ব্যক্তির হাতে ধরে থাকা দণ্ডটির ওপর। ততক্ষণে ধীরে ধীরে সম্মুখে এসে মৌমাছির ঝাঁকের মতো জড়ো হচ্ছে দুষ্কৃতীর দল। ওই ষড়যন্ত্রের মূলে যে আছে, অর্থাৎ ওই বিপক্ষ দলের সেনাপতি, সে সামনে এসে দাঁড়ানো মাত্রই প্রত্যেকে দেখল রাজ্য অধিগ্রহণের খিদে নিয়ে যে ব্যক্তি অত বড় একটা সশস্ত্র দল চালনা করে নিয়ে এসেছে, তার চোখের নিষ্ঠুরতা যেন নিমেষেই উভে গিয়ে সেখানের স্থান করে নিল অযাচিত আতঙ্ক বা ভয়। গ্রামবাসী ভাবল হয়তো স্বয়ং রাজাকে সেখানে উপস্থিত থাকতে দেখে বিপক্ষ দলের এমন অভিব্যক্তি হয়েছে, তারা ভয় পেয়েছে। কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ মিথ্যে হল যখন তারা ভয়ার্ত কণ্ঠে ওই শত্রুপক্ষের সেনাপতিকে বলতে শুনল, রাজামশাই, কাদের নিয়ে যুদ্ধে নেমেছেন? এরা তো কেউ মানুষ নয়, এরা তো কেউ মানুষ নয়। শত্রুপক্ষের প্রত্যেকের দৃষ্টি আশপাশের পাহাড়ি অঞ্চল ও জঙ্গলের ওপরে ঘোরাফেরা করছে। গ্রামবাসীরাও সকলে অনুভব করল তাদের আশেপাশে এসে দাঁড়িয়েছে অসংখ্য ছায়ামূর্তি, যাদের চোখে দেখা যায় না কিন্তু স্পষ্ট অনুভব করা যায়। ঠিক তখনই সকলের সম্মুখে দাঁড়িয়ে থাকা আগন্তুক ভবঘুরে এক পা মাত্র শত্রুপক্ষের দিকে এগিয়ে দিতেই তারা পরিমরি করে নিজের নিজের ঘোড়া নিয়ে ছুট লাগালো দুই রাজ্যের সীমানার দিকে। রাজা দীপচরণ সহ সকলেই বুঝতে পারল যে যা ঘটেছে সবই ঘটিয়েছে ওই ভবঘুরে আগন্তুক। সকলের বিনম্র জড়হস্ত ললাট স্পর্শ করল ওই ব্যক্তির উদ্দেশ্যে। সেই ব্যক্তি এবার সকলের দিকে ঘুরে শান্ত কণ্ঠে বললে, আমি কেদারনাথ চক্রবর্তী, আপনাদের রাজ্যের একজন উদ্বাস্তু সন্ন্যাসী। আজ আপনারা মুক্তি পেলেন আপনাদের একতার ক্ষমতায়। ওই ওপরের পাহাড়ি উপত্যকায় আমার ডেরা, সেখান থেকেই আমি সব লক্ষ্য করছিলাম। ভগবানের উপাসক, তাই তার নাম করতে করতে নিচে নেমে এলাম। ভাবলাম রাজ্যের মাটিতেই যখন রয়েছি তখন আপনাদের সঙ্গে অংশগ্রহণ করা আমার কর্তব্য। তবে এই রাজামশাই, আপনার এই রাজ্য খুব বেশি দিন আপনার আয়ত্তে থাকবে না। ধনসম্পত্তি যা একত্রিত করেছেন তা যত দ্রুত সম্ভব অন্যত্র সরিয়ে দিন। কালের নিষ্ঠুর প্রভাব পড়তে চলেছে ভূপৃষ্ঠের ওপর। মারাত্মক বন্যা পরিস্থিতিতে সমস্তটা নষ্ট হয়ে যাবে। আমার যা মনে হলো তাই বললাম, এবার দেখুন কি করবেন কিনা। যারা ফিরে গেছে তারা আবার আসবে, খুব তাড়াতাড়ি না হলেও তারা আসবেই। আমি হয়তো তখন আর থাকবো না। এটুকু বলে কেদারনাথ পুনরায় ফিরে যেতে শুরু করলো পাহাড়ে ঘেরা জঙ্গলের দিকে। ঠিক সে সময় শোনা গেল অমল ভট্টাচার্যের হৃদয় বিদেহী করুণ আত্মস্বর। প্রতিভা, প্রতিভা, তুমি কথা বলছো না কেন? তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেখো আমার প্রতিভা কথা বলছে না। প্রতিভা, প্রতিভা ওঠো গো, ওঠো,
দেখো বর্গিরা চলে গেছে। প্রতিমা ওঠো, ওঠো। গ্রামের সকলেই দুশ্চিন্তার একটা আঁচ পেয়ে অমল ভট্টাচার্যের বাড়ির দিকে ছুটে গেল। সকলেই জানত ব্রাহ্মণ গিন্নি অন্তঃসত্ত্বা। এই প্রমোদের দাদু হারান ওঝা তখন মেয়েটির নাড়ি পরীক্ষা করে দেখল ব্রাহ্মণী আর ইহজগতে নেই। হয়তো কোনো রকমের আতঙ্ক বা ভয়েই তার এই অকাল মৃত্যু। মুখ্য কারণ জানা গেল না। কেদারনাথ চক্রবর্তী কিন্তু দূর থেকে সমস্তটা টের পেল, তবে মৃত মানুষকে জীবিতাবস্থায় ফিরিয়ে আনার ক্ষমতা ব্রহ্মলোকে কারোর নেই। তাই সবার মতোই সেও কষ্ট ও দুঃখে নির্বাক হয়ে রইল। প্রতি মুহূর্তে সে এটুকু বুঝতে পারল যে যা ঘটে গেছে তা ওই যুদ্ধকালীন পরিস্থিতির ব্যস্ততাতেই ঘটেছে। অমল ভট্টাচার্য তার স্ত্রীকে ঘরে একা ছেড়ে গ্রামবাসীদের সঙ্গে দল বেঁধেছিল যখন, তখনই হয়তো সে মারা গেছে। হয়তো আকস্মিক প্রসব যন্ত্রণা তার কারণ হতে পারে, অথবা কোনো কিছু নিয়ে ভয়। সে যাই হোক না কেন, অমল ভট্টাচার্যকে সর্বহারা হতে হলো গ্রামের মাটিকে রক্ষা করবার জন্য। সেই বিষয়টাই সম্ভবত কেদারনাথ মেনে নিতে পারেনি। সে ছিল কালভৈরবের একনিষ্ঠ সাধক, এবং যে সময়ের কাহিনী শোনাচ্ছি ততদিনে কেদারনাথের তন্ত্রের সর্বোচ্চ মার্গ প্রাপ্তি ঘটে গেছে। তিনিই পরবর্তীতে এই নাটা বাড়িতে এসে হারান ওঝার সঙ্গে কিছুদিন থাকাকালীন বাকি ঘটনাগুলি জানিয়ে গেছে। এবার হারান ওঝা সহ তার সমগ্র পরিবার উত্তরপ্রদেশ ছেড়ে এই কোচ রাজ্যে কেন চলে এলো তার মূল কারণ বলি। কেদারনাথ শুরু করে এক অবেদ্য সাধনা কালভৈরবের উদ্দেশ্যে। যে অন্যায়ভাবে একটি মা ও শিশু প্রাণ হারিয়েছে, একজন জন্মদাতা গৃহশূন্য হয়েছে, তার বিরুদ্ধে ঐশ্বরিক পরিণতি কি হতে পারে সেই দাবিতেই তার এই সাধনা। দিনের পর দিন স্তরে স্তরে সে পৌঁছতে শুরু করে কালভৈরবের আশিসের একদম কাছের জায়গা পর্যন্ত। এরকমই এক মধ্যরাতে ঘুম না আসার কারণে ঘরের থেকে বেরিয়ে বাইরে পায়চারি করছিল হারান ওঝা। তখনই সে দেখতে পেল যে পাহাড়ি উপত্যকায় কেদারনাথের আস্তানা ছিল, ঠিক আনুমানিক তেমনই কোনো জায়গায় আকাশ থেকে ছুটে আসা একটা নীল নক্ষত্র ভীষণ গতিতে জঙ্গলের মধ্যে প্রবেশ করে অদৃশ্য হল। হারান ওঝা প্রথমে সেটাকে নিজের চোখের ভুল ভাবলেও পরবর্তীতে কেদারনাথের মুখে সমস্তটা শুনে সংশয়হীন হন। যাই হোক, পরবর্তীর কথা না হয় পরবর্তীতেই বলি। এই ঘটনা যেদিন ঘটল তার ঠিক পরের দিন কেদারনাথ আবার পাহাড় থেকে নেমে এলো, সঙ্গে একটি বছর 5 বাচ্চা ছেলেকে নিয়ে। অমল ভট্টাচার্যের বাড়ির সামনে গিয়ে তাকে ডেকে বলল, ভিন গ্রামে ভিক্ষা করতে গিয়ে এই ছেলেটিকে পেলাম। তোমার ব্যাপারে যেহেতু আমিও সমব্যথী, তাই পিতামাতাহীন সন্তানটিকে তোমার কাছেই নিয়ে এলাম। অমল, তুমি ওকে ছেলের মতন করে মানুষ করো। যারা গেছে তাদের তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়, তাই আমার মনে হয় যে এসেছে তোমার ঘরে তাকে ঈশ্বরই পাইয়ে দিয়েছেন। সেটা হতে পারে আমার মাধ্যমে, তবে যাই হোক না কেন, ওকে দেখার পরে আমার প্রথমে তোমার কথাই মনে পড়ল। কেদারনাথ কিন্তু আসলেও এই বাচ্চাটিকে কোনো জায়গার থেকেই খুঁজে পাননি। যা ঘটে গেছে তা ঘটেছে আগের দিন রাতে ওই নীল নক্ষত্র পতনের ফলেই। এদিকে অমল ভট্টাচার্য অবলম্বনহীন জীবনে একটি খড়কুটো খুঁজে পেয়ে সেটিকে আঁকড়ে ধরলেন নিজের বুকে। কেবল কেদারনাথ যখন ছেলেটিকে তার বাড়িতে দিয়ে চলে যাচ্ছিল, তখন অমল ভট্টাচার্য জিজ্ঞেস করলে, আপনি তো একে আমার কাছে দিয়ে গেলেন বাবা, এর নাম কি? কি বলে ওকে আমি ডাকবো? কেদারনাথ চক্রবর্তী স্নেহ মিশ্রিত নেত্রে তখন জবাব দেয়, ওর নাম অমর জীবন, আর পদবী রইল তোমার
অর্থাৎ অমর জীবন ভট্টাচার্য। এখানেই শেষ হয়েছিল সেই সময়কার জগৎপুরের কাহিনী। মাস চারে কোনো রকম সমস্যা হলো না কোথাও। কেদারনাথ পরদিন সকালেই ওই আস্তানা ভেঙে চলে গেল। তবে এখানেই যদি শেষ হতো তাও না হয় ভালো ছিল। যে প্রাকৃতিক বিপর্যয়ের কথা রাজাকে জানানো হয়েছিল ওই যুদ্ধকালীন দিনে, অর্থাৎ সেই আকস্মিক বন্যা ধারায় ধারায় জলরাশি নিয়ে ধেয়ে এলো জগৎপুরের ওপর। যেদিন এই দুর্ঘটনা ঘটবে সেদিন সকাল পর্যন্ত কেউ টের পায়নি যে ওই গ্রাম পুরো নিশ্চিহ্ন হয়ে যেতে চলেছে। অমর জীবন সে সময় নিজেও তার বিশেষত্বের ব্যাপারে অবগত নয়। সেও তখন জগৎপুরের ওই অমল ভট্টাচার্যের ছেলে নামে পরিচিত। কেদারনাথ চক্রবর্তী অমর জীবনকে অমলের হেফাজতে রেখে যাওয়ার সময় একটা গোপন কথা জানিয়ে গিয়েছিল। সে বলে গিয়েছিল, আজ থেকে তুমি এখানেই সাবধানে থেকো, গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েও। কোনো অলৌকিক বা ষড়যন্ত্রমূলক ক্রিয়া এই গ্রামের বিপরীতে ঘটলে তুমি যাতে তার প্রতিকার করতে পারো, সেজন্য আমি একটা পরম শক্তির ত্রিশূল রেখে গেলাম আমার আস্তানায়। বিপদ বুঝলেই সেখানে গিয়ে ওই ত্রিশূল তুলে নিয়ে গ্রামের মাটিতে এনে পুঁতে দেবে। দেখবে ধীরে ধীরে সব কালো ছায়া মুছে গিয়ে নবদিগন্তের আকাশ উন্মুক্ত হবে। কেদারনাথের নির্দেশ এই রূপ ছিল ঠিকই, তবে অপরিণত মস্তিষ্ক সম্পন্ন অমর জীবন প্রাকৃতিক দুর্যোগকেই অলৌকিক ক্রিয়াকলাপ মনে করে গ্রামের মানুষের হাহাকার ও করুণার আর্তনাদ শোনা মাত্রই পাহাড়ি উপত্যকায় উঠে কেদারনাথের রেখে যাওয়া পরম শক্তির ত্রিশূলটি এনে পুঁতে দেয় জগৎপুর গ্রামের মাটিতে। এবং সে সময়ই ঘটে যায় অদৃষ্ট ও প্রলয়ের দেবতার সঙ্গে বিধাতার এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। কেদারনাথের পরম শক্তির ত্রিশূলের এতটাই ক্ষমতা ছিল যে সে নিমেষেই ওই গ্রামটিকে ধুধু প্রান্তরে পরিণত করল। সেখানকার মানুষ, বাড়ি ঘর সমস্তটা যেন দুমড়ে মুচড়ে একত্রিত হয়ে বায়বীয় আকারে প্রবেশ করল ওই ত্রিশূলের মধ্যে। ফলে প্রলয়ের দেবতার এবং বিধাতার সন্ধিক্ষেত্রে অদৃষ্ট যে মৃত্যুগুলি লিখে রেখেছিল সে মানুষগুলির হিসেব রইল না আর। বিধাতার লিখন খণ্ডে ফেলার মতো ক্ষমতা মানুষের হাতে থাকলে তা কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবতে পারছো? ঈশ্বর কি সেই অধ্যত্বকে মেনে নেবে? যে মানুষগুলি উধাও হয়ে গেল তারা আসলেও বাঁচেনি। ওই ত্রিশূলের ভেতরেই তারা আবদ্ধ হয়ে রইল অতৃপ্ত আত্মার মতো। বন্যার প্রকোপে সমস্ত রাজ্য ভেসে গেলেও জঙ্গলে ঘেরা জগৎপুর গ্রামে এক ফোঁটাও জল বয়ে গেল না। কেদারনাথ চক্রবর্তী তখন কামাখ্যায় আস্তানা করেছে। তার কাছেও স্বপ্নাদেশ গিয়ে পৌঁছল যে ওই গ্রামে কিছু একটা ঘটেছে। তবে সে যখন ফিরে এলো তখন ত্রিশূলটিকে পোঁতা অবস্থায় পেল, কিন্তু অমর জীবনকে আর পাওয়া গেল না। কেদারনাথের সমস্ত ঘটনা বুঝে নিতে বেশি সময় লাগেনি। সে বুঝতে পারল অমর জীবনের দ্বারা অনর্থ ঘটে গেছে। তবে ত্রিশূলটি তো তার নামেই সংকল্প করা, তাই শক্তিক্ষয় যদি হয় তবে সেটা কেদারনাথেরই হবে। সে ঠিক করে একবার তার দীক্ষা গুরুর কাছে শুনবে যে কিভাবে এই পাপের থেকে পরিত্রাণ পাওয়া যায়। ত্রিশূল সঙ্গে নিয়ে সে চলে আসে এই কোচ রাজ্যের অভয়ারণ্যে। তার গুরুদেব তখন এই জায়গাতেই অধিষ্ঠিত ছিলেন। কেদারনাথ সবকিছু তাকে বলার পর গুরুদেব বললেন, তুই তো মহা বিপাকে পড়েছিস বৎস, তবে পরিত্রাণের জন্য তুই সঠিক জায়গাতেই এসেছিস। আমার কাছে নীলকান্ত মণি আছে, যেটি তোর ওই ত্রিশূলের ঊর্ধ্বভাগের গর্তে যেখানে এসে তিনটি ফলা একত্রিত হয়েছে
সেখানে স্থাপন করতে হবে। তারপর ওই ত্রিশূল নিয়ে গিয়ে পুঁতে দিতে হবে পুনরায় সেই জগৎপুরের মাটিতে। মানুষগুলির প্রাণ ফিরবে না ঠিকই, তবে তুই এই অভিশাপের থেকে মুক্তি পাবি। কেদারনাথ হন্তদন্ত হয়ে বললে, তাহলে দিন সেই পাথর আমায়, আমি এখনই বেরিয়ে পড়ছি। গুরুদেব মৃদু হেসে বললে, ওরে শান্ত হ, আগে শোন পুরোটা। তুই এই কাজ করলে হবে না বৎস। এমন কোনো মানুষকে দিয়ে এই কার্য করাতে হবে যার শরীরে প্রকৃত রাজ রক্ত বইছে। তা বলে রাজার রক্ত মানেই কিন্তু রাজ রক্ত নয়। সে রক্ত এমন এক বস্তু যার মধ্যে হিংসা, অহংকার, ক্রোধ, কাম ও লালসার বিন্দু মাত্র মিশেল থাকবে না, এমন কাউকে চাই। সেই ব্যক্তি যদি তোর সমস্ত কথা জানার পর এমনটা করতে রাজি হয়, তবেই মিলবে মুক্তি, সম্পূর্ণ হবে তোর প্রায়শ্চিত্ত। কোথায় পাবো এমন রাজাকে গুরুদেব? আছে, তেমন রাজা এখানেই আছে। এই কোচ রাজ্যের বর্তমান রাজা রঘুনাথ সিংহ। তিনি যেমন পরোপকারী, ঠিক তেমনই স্বনামধন্য। তিনি নিজ প্রজাদের মুক্তির জন্যে প্রাণ পর্যন্ত দিতে পারেন। শুনেছি তার নাকি খুব অসুখ। তুই তার কাছে চলে যা, তাকে সুস্থ করে মানুষটিকে বুঝিয়ে দেখ। তাছাড়া আমি যা দেখতে পারছি, এখানে আরো একজন এমন আছেন যিনি ওই জগৎপুর গ্রামেরই অধিবাসী ছিলেন, সম্ভবত ওঝা জাতীয় কেউ। হ্যাঁ, ওখানে হারান ওঝা নামের একজন ছিলেন, কিন্তু তিনি বেঁচে গেলেন কিভাবে? তা ঠিক বুঝতে পারছি না। তুই চলে জানা ওই সাগর দিঘির পাড়ের নাটাবাড়ি গ্রামে, সেখানেই তার বাড়ি। তারপরেই গুরুর নির্দেশ পেয়ে কেদারনাথ চক্রবর্তী, মানে আপনার ছোট ঠাকুরদা, এই বাড়িতে আসেন এবং আমার দাদু হারান ওঝার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। কিন্তু গুরুদেবের প্রশ্ন তো আমার মনেও দানা বেঁধেছে। আপনার দাদু ওই গ্রামেরই মানুষ হওয়া সত্ত্বেও বেঁচে গেলেন কিভাবে? ভাগ্যগুণে বলতে পারেন। দাদু, আমার বাবা সহ আমাদের গোটা পরিবার তখন জগৎপুর ছেড়ে অন্যত্র চলে গেছে জীবিকার কারণে। একই গ্রামে থেকে সাপ খেলা দেখানো ও ওঝার কাজ করবার পশার জম ছিল না দেখে। রোজগার একদম ছিল না বলতে গেলে। তারপর ধীরে ধীরে সাপের খোঁজে খোঁজে উত্তরের দিকে খেঁচতে খেঁচতে অবশেষে এই নাটা বাড়িতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এই কারণেই তারা বেঁচে যান। কেদারনাথ চক্রবর্তী তো রঘুনাথ সিংহকে ভালো করে তুলেছিলেন, তাকে রাজিও করেছিলেন এই কাজের জন্য, কিন্তু তিনি পেরে উঠলেন না। নীলকান্তমণি কোনো এক গুপ্ত জায়গায় লুকিয়ে রেখে তিনি পৃথিবী ত্যাগ করলেন। অমরজীবন ভট্টাচার্য নামের একজনকে কেদারনাথ চক্রবর্তী এখানে পাঠান তার কিছু মাস পর। সেও কয়েকদিন গ্রামে ঘুরঘুর করল। অবশেষে এক রাতের বেলায় পরম শক্তির ত্রিশূল আমার দাদুর হাতে দিয়ে বলে গেল, যদি কোনোদিনও কেদারনাথ চক্রবর্তীর পরিবারের কোনো মানুষ স্বেচ্ছায় আপনার বাড়িতে ঘটনাচক্রে এসে পড়ে, তবে বংশানুক্রমে আপনি জানিয়ে দিয়ে যাবেন যে এই ত্রিশূল যেন তার হাতে দেওয়া হয়। ততদিন আমি নীলকান্তমণি পাহারা দিয়ে রাখব। যদি তার মধ্যে কামতা রাজ্যের ক্ষমতা বদল হয়ে যায়, তাহলে তা আর সম্ভব হবে না। যাই হোক, পবিত্র রাজরক্ত ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেদারনাথ চক্রবর্তীর ওপরে আরোপিত অভিশাপ ঘোচানো সম্ভব হয়, তবে সেটা তার বংশের রক্তই পারবে। আমি চেষ্টা করে দেখেছি, আমার হাতে মুক্ত প্রজ্বলিত হয়নি। কিভাবেই বা হবে? আমার সৃষ্টিকর্তা সে হলেও আমার শরীরে তো আর তার রক্ত বয় না। এই কথাগুলি বলে সে বিদায় নিয়েছিল। তারপর দাদু মারা যাওয়ার সময় ওই ত্রিশূলের ভার দিয়ে গেল বাবার ওপর।
আর বাবা সেটি ছেড়ে গেল আমার দায়িত্বে। এতদিনে আমি দায়মুক্ত হলাম ঠাকুরমশাই। আপনার হাতে ওই পরম শক্তির ত্রিশূল তুলে দিলে আমার স্বর্গীয় বংশধরেরাও শান্তি পাবেন। আমার সারা শরীর শিহরিত হয়ে উঠল প্রমোদের মুখে এই কাহিনী শোনার পর। বিবেচনা করবার শক্তি হারিয়েছে আমার মস্তিষ্ক তখন। সে চৌকির তলার থেকে কাপড়ে মোড়া একটা ফুট তিনেক লম্বা বস্তু বের করে আনল। তারপর সেটির ওপর থেকে কাপড়ের বাঁধন খুলে নিয়ে প্রকাশিত করল একটি কালো মসৃণ ত্রিফলা কাষ্ঠল দণ্ড, অর্থাৎ কেদারনাথের পরম শক্তির ত্রিশূল। গুরুদেবের কথা অনুযায়ী সত্যি তার ঊর্ধ্বাংশে একটি জায়গায় প্রমাণ আকারের একটা গর্ত রয়েছে। বুঝলাম আমার কাছে যে মণি রয়েছে তা স্থাপন করতে হবে ওই গর্তে। তবে ওখানে বসে আর সময় নষ্ট করলে আমার চলে না। নিজের ছোট ঠাকুরদার ওপর অর্পিত পাপকে আমি খণ্ডন করতে পারবো, এটা জেনেও নিজের শরীর ও মন উতলা হয়ে উঠল। কিন্তু উত্তরপ্রদেশের বেলপুর নামক অঞ্চলের প্রত্যন্ত গ্রাম ছিল ওই জগৎপুর গ্রাম। সেখানে পৌঁছবো কি করে তাও তো আমার তখন জানা নেই। গোটা দিন প্রমোদ আর কাজে বেরোল না। আমিও সারা দিনটাই ভাবলাম যে কি করে কি করব। আমার সঙ্গে আসা কুকুরটি সারাদিন কুণ্ডলে পাকিয়ে চুপ করে শুয়ে রইল উঠোনের এক প্রান্তে। তবে সন্ধ্যা নামবার সঙ্গে সঙ্গেই তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। সে দাওয়ার কাছে এসে আমায় ইঙ্গিত করে কিছু একটা বোঝাতে শুরু করল। বেশ খানিকক্ষণ তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার পর বুঝতে পারলাম সে আমায় তাকে অনুসরণ করতে বলছে। আমি প্রমোদের থেকে বিদায় নিয়ে ত্রিশূল ও ঝোলাটা সঙ্গে নিয়ে মশাল বাগিয়ে বেরিয়ে পড়লাম তার সঙ্গে। কুকুরটি পুনরায় চলেছে সাগর দিঘির পাড়ের ওই জঙ্গল ধরে, যে স্থানে ওই সুড়ঙ্গের মুখটি ছিল সেই দিকে। কিন্তু হাঁটতে হাঁটতে যখন সেখানে এসে পৌঁছালাম, আশ্চর্যজনকভাবে সেই জায়গায় কোনো সুড়ঙ্গের মুখ তো দূরের কথা, সামান্য মাটির অনুর্বরতার প্রমাণ পর্যন্ত পেলাম না। অবাক ব্যাপার, সে সুড়ঙ্গ মুখ গেল কোথায়? যা খুঁজছ তা পাবে না তারানাথ। ওই সুড়ঙ্গ আমি বুঝিয়ে দিয়েছি। বুঝিয়ে দিয়েছেন মানে? এটা কি কোনো ভেলকি হচ্ছে নাকি? না না, কোনো ভেলকি নয়। আমি এসব টুকটাক পারি। আশা করি জানতেই পেরেছ আমার পরিচয় ওই বাড়িতে গিয়ে। আমি জানতাম তুমি সব জানার পর এটাই ভাববে যে কিভাবে এখন অত দূরবর্তী অঞ্চল জগৎপুরে গিয়ে পৌঁছবে। তার সমাধান আমি করে রেখেছি ভাই। ভুলটা যেহেতু আমারই ছিল সেহেতু আমাকেও তো কিছু কাজ করতে হবে। বলে সে তার কাঁধে ঝুলানো একটা ঝোলার থেকে 2 হাত ভরে মাটি ছড়িয়ে দিতে থাকলো সম্মুখের ভূমি ভাগের ওপর। সেই মাটির বেদি ক্রমে হয়ে উঠল বিগত খানেক উঁচু। তারপর অমরজীবন বলল, এবার তোমার হাতের ওই ত্রিশূলে নীলকান্তপনি স্থাপন করে ওই মাটির উপরে ত্রিশূলটি পুঁতে দাও। চিন্তা করো না, এই মাটি ওই জগৎপুরের থেকেই সংগ্রহ করে আনা। আমি এইটুকু আয়োজন করেই রেখেছিলাম তোমার জন্য। আপনার কৃতকার্যের কারণে আমার ছোট ঠাকুরদা শাপগ্রস্ত হয়েছিলেন। আবার এমন কিছু করতে চাই না যার থেকে বিপদ আরো বেড়ে যায়। সে জীবিতাবস্থায় থাকুক অথবা মৃত অবস্থায়, অন্তত এই অভিশাপের থেকে তো মুক্তি পাবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। ওই কেদারনাথ চক্রবর্তী আমার সৃষ্টিকর্তা শুধু নয়, এত বড় কর্মকাণ্ডের পরেও তিনি আমায় সব রকম শিক্ষা দিয়েছেন। তুমি জিজ্ঞেস করেছিলে না আমার বাবাকে? তাছাড়াও যখন আমি প্রথমবারের জন্য তোমাদের বাড়িতে গিয়েছিলাম তখন তোমার ছোট ঠাকুরদার মা আমায় দেখে চিনতে পেরেছিল আমার পরিচয়। তাকে আমি দর্শন করিয়েছিলাম কেদারনাথের। সেই সময় তোমার বাবাও অনেক ছোট। আমি জানিয়ে এসেছিলাম তোমার জন্ম লগ্নে আকাশে দেখা যাবে এক আশ্চর্য নীল উল্কা। তা যে অক্ষরে অক্ষরে মিলেছে সেটা শুনেছ নিশ্চয়ই। এইসব ক্ষমতা আমার জন্মগত হলেও ক্ষমতার উপরে সংযমের প্রক্রিয়া আমায় শিখিয়েছেন কেদারনাথ চক্রবর্তী।
সে তোমার ছোট ঠাকুরদা হতে পারে, তবে আমার কাছে তিনি আমার সৃষ্টিকর্তা। এতদিন পরে প্রায়শ্চিত্ত করবার সুযোগ পেয়ে আমি কি তা হাতছাড়া করতে পারি? এরপর আর তাকে অবিশ্বাস করবার কোনো প্রশ্নই থাকে না। অমর জীবনের ঘটনা ততদিনে আমি শুনেছি বাবার মুখেই, তবে দেবদর্শন মুকুজ্জের বাড়ির ওই ঘটনা তখনও ঘটেনি। তার বাচন ভঙ্গিতে এমন একটা বিশ্বাসের মোড়ক রয়েছে যার থেকে নিজেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। ঝোলার থেকে নীলকান্ত বনি বের করে স্থাপন করলাম পরম শক্তির ত্রিশূলটির সেই শূন্য স্থানে। কাকতালীয় ভাবে কিনা জানি না, একেবারে নিপুণ ভাবে গর্তের আয়তনটিকে জাপটে ধরল বহু প্রাচীন পাথরটি। তারপর ত্রিশূলটিকে মাথার উপরে তুলে প্রমাণ শক্তিতে তা ওই বিছিয়ে রাখা মাটির উপরে পুঁতে দিতেই 5টি মণির ভেতর থেকে ঠিকরে বের হলো 5 বর্ণের 5টি বৃত্ত। যথাক্রমে নীল, লাল, হলুদ, সবুজ ও কমলা রঙের এই বৃত্তগুলি মন্থর গতিতে প্রদক্ষিণ করতে শুরু করলো আমার মাথার চারিদিকে। সম্মুখে কি আছে না আছে তখন আর সেসবের জ্ঞান আমার নেই, কেবল বিচার বুদ্ধিহীন হয়ে চেয়ে রইলাম সেদিকে। কতক্ষণ এই আশ্চর্য আলোক লীলা দেখছি জানি না। এক সময় নীল বৃত্তটির মাঝে ফুটে উঠল একটা বায়বীয় চেহারা। সে চেহারার এপার ওপার দেখা যায়, তবে সেটি যে একটা মুখ তা বুঝতে অসুবিধা হয় না। মুখটা খানিকটা আমার ঠাকুরদা রামনাথ চক্রবর্তীর মতন হলেও মাথা ভর্তি জটা ও দাঁড়ি গোফের জঙ্গল প্রমাণ করে দিচ্ছে যে যাকে দেখতে পারছি সে একজন সন্ন্যাসী। অর্থাৎ দাদুর সঙ্গে চেহারার মিলটাই আমায় বুঝিয়ে দিল সে হলো আমার ছোট ঠাকুরদা, অর্থাৎ দাদুর ভাই কেদারনাথ চক্রবর্তী। দেখতে অনেকটাই একই রকম। পরক্ষণে এই লাল বৃত্তটার মধ্যে ভেসে উঠল আরো একটি মুখ। এমন ব্যক্তির মুখ যে কিছুক্ষণ আগেই আমার সামনে দাঁড়িয়েছিল, অর্থাৎ অমর জীবন ভট্টাচার্য। হলুদ বৃত্তের মধ্যে দেখতে পেলাম আমার আংশিক পথ প্রদর্শক সেই ষাঁড় মেয়েটিকে। কিন্তু বহু প্রতীক্ষার পরেও বাকি দুটি বৃত্তের মধ্যে আর কাউকে দেখতে পেলাম না। দিনের আলো ফুটে ওঠার সাথে সাথেই ধীরে ধীরে মিলিয়ে গেল আলোর ছটাগুলি। বুঝলাম এই পরম শক্তির ত্রিশূলে এই 3 জনের ক্ষমতা বিরাজমান হল। মুক্তি পেল জগৎপুর গ্রামের অভিশাপগ্রস্ত মানুষের পরমাত্মা। কিন্তু বাকি দুটি মণিতে, মানে ওই সবুজ ও কমলা মণিতে কি আছে তা অজানাই রয়ে গেল সে সময়ে। বহু বছর পরে, অর্থাৎ কলকাতায় চলে আসবার পরে এক শুক্লা পক্ষের রাতের বেলায় হঠাৎ সেই ত্রিশূলের কথা আমার মনে পড়ে গেল। আমি সেটা কাছেই রেখেছিলাম, তবে আর কোনোদিনও না অমর জীবনের মতো আমার দ্বারা কোনো ভুল হয়ে যায় সেজন্য সঙ্গে করে নিয়ে কোনোদিনও ঘুরিনি। হাতে ক্ষমতা থাকলে তার অপব্যবহার হবেই। তো চারির তখন বিয়ে দিয়ে দিয়েছি। তোমাদের বৌঠান গেছে বেয়াই মশাই ও বেয়ানের আমন্ত্রণে ময়নাশুটি গ্রামে চারির শ্বশুর বাড়িতে। আমারও নিমন্ত্রণ ছিল, তবে কেন জানি না শরীরটা সাথ দিল না। অবশেষে জামাই ও ব্রজভূষণ এসে স্ত্রীকে নিয়ে গেল। ওই রাতে কি মনে হতে আমি ত্রিশূলটি নিয়ে বাড়ির উঠোনে এলাম। তুলসী পীরের সামনে দাঁড়িয়ে একবারের জন্য সেটা মৃদু চাপে ঢুকিয়ে দিলাম নরম মাটিতে। পরক্ষণেই আবার সেই পঞ্চবৃত্তের আবির্ভাব। তবে এবার কিন্তু আর বাকি বৃত্ত দুটি ফাঁকা রইল না। কেদারনাথ, অমর জীবন এবং সেই ষাঁড় মেয়েটির সাথে পাশাপাশি দুটি বৃত্তের সবুজটিতে ভেসে উঠল আমার স্বর্গগত জন্মদাতা মায়ের মুখ, এবং কমলাটিতে দেখতে পেলাম আমার একমাত্র মেয়ে চারিকে।
মনে এই বিষয়টা গেঁথে গেল আমার যে এই পঞ্চমণি ত্রিশূল আমার গোটা জীবনের ইতিহাস বহন করছে। এই ত্রিশূল যে কোনো জায়গায় পুঁতে দিলে মঙ্গল হবে কি অমঙ্গল হবে জানি না, তবে যে কেউ এটি হাতে নিলে সেও তারানাথে রূপান্তরিত হতে পারে। আপাতত যতদিন বেঁচে আছি ততদিন এটা আমার কাছেই থাক। মৃত্যুর আগে যোগ্য কাউকে দিয়ে যাব এই পরম শক্তির ত্রিশূল। এই ত্রিশূলের ব্যবহার কি সত্যি তারানাথ কখনো করেনি, নাকি পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটেছে যা তারানাথ এড়িয়ে যেতে চায়? জানতে হলে কমেন্টের মাধ্যমে আপনারা